শিল্পপতি, তার স্বচ্ছ ভাবমূর্তি তার একমাত্র সম্পদ। সেই কৃষ্ণ কল্যাণীকেই এবার রায়গঞ্জে বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রথমেই আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। আপনি বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দিলেন, অনেকগুলো দিন আপনি বিধানসভায় কাটিয়েছেন। বিধায়কদের অনেকের বিরুদ্ধেই অভিযোগ ছিল তারা ঠিকমতো আসেন না, কিন্তু আপনার বিরুদ্ধে সেরকম অভিযোগ ছিল না। আপনি রেগুলার অ্যাটেন্ডেন্স দিয়েছেন। আজকে যখন সেখানে ইস্তফা দিয়ে বেরিয়ে আসতে হয়েছে, কোথাও কি মনটা একটু ভারাক্রান্ত, একটু আবেগপ্রবণ হয়ে গেছে? সেটা একটু তো হবেই, কারণ 3টা বছর কন্টিনিউ বিধানসভায় আমি এসেছি। একটা আবেগ, একটা ইমোশন তো জুড়ে রয়েছেই। তো আজকে রেজিগনেশন দিলাম। নিশ্চিত আজকে বিধানসভায় শুধু এমএলএ নন, স্পিকার সাহেব থেকে চালু করে বিধানসভার সাধারণ যারা কর্মীরা রয়েছেন, তাদের সাথেও দেখা করলাম। তারা বিভিন্নভাবে আমাকে অনেক পরিষেবা দিয়েছে, অনেক আমার কাজ করেছে। আমিও তাদের সাথে দাদাভাইয়ের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক হয়ে গেছিলো। তো আজকে ওই কিছু কিছু মেমোরিজ যেটা আছে সেটা মানে ভোলা যায় না। সেই মেমোরিজগুলো রয়েছে। নিশ্চিত সেটা একটু আবেগপ্রবণ হচ্ছে, কিন্তু আগামী দিনে এখন দল আমাকে যেটা দায়িত্ব দেবে সেটা আমাকে নিষ্ঠার সাথে পালন করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। দল যেমনটাই আপনারা জানেন, 10ই মার্চ ব্রিগেডে আমাদের দলের সেনাপতি, সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নির্দেশে আমার নাম 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তো আমি চাই যে সাধারণ মানুষের কাছে সাধারণভাবে পৌঁছতে যাই, সেই জন্য আজকে রেজিগনেশন দিয়েছি। আমি কোনো ইনফ্লুয়েন্স বা কোনো পদ নিয়ে মানুষের কাছে যাব না। আমি সাধারণ মানুষের কাছে সাধারণভাবেই আমি নিজের ভোট প্রচারটা করবো, সেই জন্য রেজিগনেশন দিয়েছি। লোকসভার মতো অনেক বড় একটা লড়াইয়ে নেমেছেন আপনি। স্পিকার বিধায়কদের অভিভাবক, তিনি আপনাকে কোনো পরামর্শ দিয়েছেন? হ্যাঁ, উনি অনেক কিছু শিখিয়েছেন। ঠিক আছে, আমি তো প্রথমবারের বিধায়ক হয়েছি, তো বিধানসভার অনেক আইন প্রণালী আছে, সেটা আমি ওনার কাছে শিখেছি। উনিও আমাকে বলেছেন। আজকে কি বললেন তিনি? আজকে তো দেখুন, আজকে একটা রেজিগনেশন দিলাম, উনিও একটু ইমোশনালি আমাকে জড়িয়ে ধরলেন আর আশীর্বাদও দিলেন। হ্যাঁ, আমি প্রণাম করলাম ওনাকে। তো আর উনি তারপর বেস্ট অফ লাকও বললেন। হ্যাঁ, বলে জীবনে একটা নতুন পথে চলার দিকে তুমি যাচ্ছ। হ্যাঁ, তো ভালো করে তুমি তোমার বিধানসভায় যেমন ভূমিকাটা পালন করেছিল তেমন আমি চাই তুমি জিতে নিয়ে আসো, আর রাজ্যসভায় আমাদের পশ্চিমবঙ্গকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে তোমার যাওয়া উচিত। হ্যাঁ, তুমি যাও, অল দ্য বেস্ট। এবার আপনার কেন্দ্রের প্রসঙ্গে একটু আসবো। সেটা হচ্ছে যে প্রতিপক্ষ মাঠে নামার আগেই আপনি মাঠে রয়েছেন, এটা আপনার কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অবশ্যই অ্যাডভান্টেজ। আজকে আমি ইতিমধ্যে আমার 8টি বিধানসভা আমি প্রচার পর্ব করে ফেলেছি, আর এখন পর্যন্ত ভাবেন অপোনেন্টরা নামতেই পারেনি। তো সেটা তো অবশ্যই আমার অ্যাডভান্টেজ। প্রচারে গিয়ে কি বলছেন, মানুষের কাছে কি বক্তব্য তুলে ধরছেন? না, দেখুন, সাধারণ মানুষ বুঝেছে যে পশ্চিমবঙ্গ ব্যাপী যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে উন্নয়ন হয়েছে, আর যে হিসাবে 74টা প্রকল্প উনি পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন, যে সব প্রকল্পতে সরাসরি মানুষ উপকৃত হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, হ্যাঁ, আর প্লাস আমি রায়গঞ্জের ভূমিপুত্র, তো সেই নিরিখে লোকের মনে অনেক উৎসাহ আছে, লোক খুব ভালো সাড়া দিচ্ছে। তাতে মনে হচ্ছে যে ভালো ভোটে জয়ী হব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক কাজ রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রয়েছে, যেটা আপনি বলছেন, কিন্তু আপনি একজন শিল্পপতি, আপনার একটা ব্যক্তি ইমেজ রয়েছে, সেটাও কি একটা ফ্যাক্টর হবে রায়গঞ্জের এই ভোটে? না, অবশ্যই। আজকে দেখুন, কল্যাণী গ্রুপের নিয়ার অ্যাবাউট 5,000 জনকে ভাবেন রোজগার দিয়েছে, 5,000 এমপ্লয়ি রয়েছে। তো আজকে তাদের ভাবেন তাদের ভোট, তাদের
প্রতিবেশীর ভোট, তাদের ফ্যামিলির ভোট, হ্যাঁ, সেটা নিশ্চিত আমাকে অনেকটা এগিয়ে রাখবে। আর যেটা দেখুন, আমি যেটা করি নিষ্ঠার সাথে করি। আজকে আমি বিধায়ক হয়েছিলাম, বিধায়ক হওয়ার পর আমি সারা বছর কি কাজ করেছি তার রিপোর্ট কার্ড আমি সাধারণ জনগণকে দিয়েছি। প্রত্যেক বছর আমি দিয়েছি বিধায়ক আপনার দরজায় কর্মসূচি নিয়ে আমি বাড়ি টু বাড়ি 8 কিলোমিটার 10 কিলোমিটার ডেলি হেঁটে আমি সেই লিফলেটটা পৌঁছে দিয়েছি। আমি বিধানসভায় 1,62,000 ভোট পোল হয়েছিল, আর আমি আমার বিধানসভায় এখন পর্যন্ত 1,55,904 জনকে পরিষেবা দিয়েছি। কোন দিন কাকে কী পরিষেবা দিয়েছি তার ডিটেলস আমার কাছে রয়েছে। হ্যাঁ, তো মানুষের সাথে মানুষের পাশে থেকে রাজনীতি করেছি, যখন মানুষ ডেকেছে আমাকে পাশে পেয়েছে। তো আমি যে এই 3 বছরে যেটা কর্ম করেছি তার প্রভাব তো একটা পড়বে। আপনার কেন্দ্রে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, যেখানে এবারে কংগ্রেস প্রার্থী হিসাবে যারা সিপিএমেরও সমর্থন পেয়েছে, ভিক্টর এবারে তাদের প্রার্থী এবং সে একটা সংখ্যালঘু মুখ। এটা কতটা এফেক্ট করবে বলে মনে হয়? না না, এটা তেমন কোনো এফেক্ট করবে না, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে যে বললাম যে প্রকল্পগুলো দিয়েছে তাতে তো সরাসরি লোকে বেনিফিট হচ্ছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, মায়েদের জন্য কত বড় একটা আশার কিরণ, আর তারপর মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, সবুজ সাথী, এই ধরনের যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে ওনার উপর আস্থা আর বিশ্বাস। আমি মাইনরিটি এরিয়ায় আমি ঘুরে দেখেছি, সবাই খুব তৃণমূল কংগ্রেসের এর কথা শুনলেই ওরা বলছেন না আমরা এই দলটাই করি, আমরা আছি, সাথে আছি। তো আজকে কংগ্রেস তেমন কোনো ফ্যাক্টর হবে না, কেননা কংগ্রেসের বিধানসভার মধ্যে একটাও মানে মেম্বার নেই। আর আমার লোকসভায় 7টি বিধানসভা পড়ে, চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ আর কালিয়াগঞ্জ। এই 7টি বিধানসভায় কংগ্রেস আর সিপিএম জোটের জমানত বাজেয়াপ্ত হয়েছে। তো যাদের 7টি বিধানসভায় কোনো সংগঠন নেই, জমানত বাজেয়াপ্ত হয়, সেই ধরনের কংগ্রেস ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। এই কেন্দ্রটা রায়গঞ্জ গতবার বিজেপির দখলে গেছিল, কিন্তু বিজেপির যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, তাকে এবারে টিকিট দেয়নি দল। আপনি দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তার বিরুদ্ধে নানান অভিযোগ করে আপনি দল ছেড়েছিলেন। এবারে বিজেপি ওই কেন্দ্রে একটা নতুন মুখকে প্রার্থী করেছে। এটা আপনার কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, এটা প্রথমে বলি, দেখুন আমি যেগুলো অভিযোগ করেছিলাম ওনার নামে সেটা প্রমাণ হয়েছে। আজকে বিজেপি ওনাকে রায়গঞ্জ কেন্দ্রে টিকিট দিলেন না। কেন রায়গঞ্জ কেন্দ্রে টিকিট দিলেন না? কারণ উনি রায়গঞ্জে কোনো কাজ করেননি, ওনার রায়গঞ্জে ওনাকে দেখা যায়নি কোনো উন্নয়নমূলকভাবে। রায়গঞ্জে যদি উনি দাঁড়াতেন তাহলে হয়তো ওনার জমানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারতো। সেই জন্য ওনাকে রায়গঞ্জ থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছে, দক্ষিণ কলকাতায়, যেখানে ওনাকে কেউ চেনে না, মানে একটা লুকানো মুখকে ওখানে নিয়ে গেছে। তো বিজেপিকে গত বছর সাধারণ লোক বিশ্বাস করেছিল, বিশ্বাস করে কিছুই পায়নি, রায়গঞ্জের কোনো উন্নয়ন হয়নি। সেই জন্য এবার বিজেপিকে দেখুন, এবার আমি একটা কথা বলতেছি, আমি যেটুকু ঘুরে দেখলাম, এবার ধর্মের আধারে ভোট হবে না, এবার কর্মের আধারে ভোট হবে, উন্নয়নের আধারে ভোট হবে। যেই হিসাবে সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, প্রকল্পগুলো যেগুলো দিয়েছেন তার বেসিসে এবার ভোট হবে। এবার কোনো ওই ধর্মর সুশুরিতে এবার ভোট হবে না। এবার মানুষ সজাগ আছে, সচেতন আছে, ক্যান্ডিডেটও ডিপেন্ড করবে যে কে ভালো কাজ করতে পারবে, মানুষের সাথে কে আছে, পাশে কে আছে। তো আমার 3 বছরের আমার কর্মলিপি আমার সাথে রয়েছে, আমি সেটা মানুষদের কাছে নিয়ে যাচ্ছি আর ওনাদের বোঝাচ্ছি। আর যে হিসাবে সমর্থন মানুষ দিচ্ছে তাতে আমার মনে হয় না এখানে বিরোধী দলের কোনো অবস্থান সঠিকভাবে থাকবে। গত 5 বছরে বিজেপি কোন কাজগুলো করেনি যেগুলোকে এবারে আপনি প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন? দেখুন, আজকে দেবশ্রী চৌধুরী 5 বছর সাংসদ ছিলেন, কিন্তু আজকে আমাদের রায়গঞ্জ থেকে সাউথগামী যে ট্রেন, মানে আপনারা বিশেষ করে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, আমাদের এখান থেকে বহুত মানুষ চিকিৎসার জন্য ওই সাউথে ব্যাঙ্গালোর, চেন্নাই আর ইসের মধ্যে হায়দ্রাবাদে যান, কিন্তু কোনো ডিরেক্ট ট্রেন নেই। উনি একটা ট্রেন চালু করতে পারলেন না। একটা দিল্লির ট্রেন উনি চালু করিয়েছিলেন, ওটা আবার বন্ধ হয়ে গেল। ওটা ঠিক মানে ভোটের আগে সপ্তাহে 1 দিন, ওটা ডেলির ছিল, সপ্তাহে 7 দিনই যেত, কিন্তু এখন সপ্তাহে 1 দিন ভোট ডিক্লেয়ার হওয়ার পর
একটা আই ওয়াশ হিসাবে উনি ওটা চালু করা হলো। তো আমার প্রাথমিকতা থাকবে 3টাই ট্রেন। তারপর রায়গঞ্জ বারসই ব্রিজটাও আমি বলেছিলাম, তো রায়গঞ্জ বারসই ব্রিজটা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ ফিনান্স থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু একটা বিহারের এনওসিটা লাগে, সেই এনওসিটাও আমরা চেষ্টা করতেছি। সেই এনওসিটা চলে আসলে পরে ওই যে বারসই আর রায়গঞ্জের কানেক্টিভিটিটা হয়ে যাবে, কেননা বারসই আশেপাশে একটাই বড় মার্কেট, সেটা হচ্ছে রায়গঞ্জ। তো 50-60 কিলোমিটার জুড়ে মানে কোনো বড় মার্কেট নেই। তো 50-60 কিলোমিটারের লোকেরা রায়গঞ্জের উপর যদি আসে, কেনাকাটি যদি করে, তো রায়গঞ্জ অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। আর মানে বারসইয়েরও ডেভেলপমেন্ট হবে, রায়গঞ্জেরও ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি অনেক কর্মসংস্থান হবে, তাতে অনেক লোকে চাকরি পাবেন। তো উপকৃত, তো এটাও আমার একটা প্রাথমিকতা রয়েছে রায়গঞ্জ বারসই। তারপর ভাবে নেন একটা এইমসের ধাসে একটা হসপিটাল আমরা চাই, কেননা রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গলের সেন্টার পয়েন্ট, আর পাশে বিহার রয়েছে, হ্যাঁ, সিকিম ভুটানও রয়েছে। তো আজকে যদি রায়গঞ্জে যদি এইমস হয়, তাহলে সব থেকে বেশি লোকেরা উপকৃত হবে। তো এটাও আছে, এটা আপনি প্রচারে তুলে ধরছেন? প্রচারে তুলে ধরবো, অবশ্যই ধরবো। আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি রায়গঞ্জের এইমস করার জন্য জমিও চাইছি। তো উনি বলছেন যদি কেন্দ্র সরকার যদি স্যাংশন করে, তাহলে ওনার জমি দিতে কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসের একটা মহিলা ভোট ব্যাংক রয়েছে, মহিলা এবং যারা ইয়াং জেনারেশন রায়গঞ্জে, তাদের মধ্যেও আপনার একটা জনপ্রিয়তা রয়েছে। মহিলা এবং যারা তরুণ প্রজন্ম, তাদের কি বার্তা দিচ্ছেন আপনি? তাদের জন্য কি ভাবছেন, কি পরিকল্পনা রয়েছে আপনার? না, তাদের জন্য তো দেখেন, তাদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত করেছেন। আজকে যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড উনি যেটা চালু করেছেন, তাতে ভাবে নেন 10 লক্ষ টাকা পর্যন্ত হায়ার এডুকেশনের জন্য লোন পাওয়া যাবে। তো আজকে ভাবে নেন ওই 10 লক্ষ টাকার লোন নিয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ আইএস হবে, আইপিএস হবে। একটা শিক্ষিত সমাজের গঠন হবে। এই শিক্ষিত সমাজ একটা ভালো সমাজতন্ত্র গঠন করবে, আর এই ভালো সমাজতন্ত্র একটা শক্তিশালী পশ্চিমবঙ্গের ভিত নির্মাণ করবে। আর আমাদের যে যুবক ভাইরা বোনেরা আছে, তাদের জীবন সুরক্ষিত হবে। আপনার লোকসভা কেন্দ্রে একটা মতুয়া ভোট রয়েছে। এবারে সিএ কার্যকরী করার পরে মতুয়া ভোট, সেটা কি বিজেপিতে ট্রান্সফার হতে পারে? কারণ অলরেডি মতুয়াদের একটা অংশ দ্বারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। না, সিএ নিয়ে সবাই আতঙ্কিত। সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা আপনাকে প্রথমে জানতে হবে, পড়তে হবে। আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনি যদি অ্যাপ্লিকেশন করলেন যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চান, তার মানে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তো এখন আপনি ভারতবর্ষের নাগরিক নন যদি আপনি, তাহলে আপনার ভারতবর্ষে কোনো রকম যেটা সুবিধা অসুবিধা, মানে আপনার যদি কোনো সম্পত্তি বাড়ি যদি থাকে, তাহলে সেই বাড়িটা কিন্তু আপনার নয়, আপনার চাকরিটাও আপনার নয়, আপনার কোনো সরকারি প্রকল্প আপনি পাবেন না, যেহেতু আপনি বৈধ নাগরিক নন। তো ওটা অ্যাপ্লিকেশন করা মানে আপনি নিজেকে ডিক্লেয়ার করছেন যে আপনি নাগরিক নন। তো তারপর হচ্ছে ওরা ভেরিফিকেশন করবে, ওই নামের মধ্যে যদি কোনো আপনাদের স্পেলিং কিংবা আপনার বাবা ঠাকুরদাদার নামে কোনো যদি মিস্টেক হয়ে যায়, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি কোনো মিস্টেক না হয়ে থাকে ওর মধ্যে, তাহলে আপনাকে ভেরিফিকেশনের পর আপনার কাছে এভিডেন্স যাবে, প্রমাণপত্র যাবে, ওই যে 1972-এর ডকুমেন্টস। তো 1972-এর তো ডকুমেন্টস কারো কাছে নেই, আমাদের 95% লোকের কাছে নেই। তো না থাকলে আমরা দেখেছি প্রিভিয়াস আসামও হয়েছে, আসামে 650 ডিটেনশন ক্যাম্পে এখনও 13.5 লক্ষর বেশি হিন্দু ওখানে ডিটেনশন ক্যাম্পে নিজের বাড়ি থাকা সত্ত্বেও ওরা শরণার্থী রূপে ওখানে হয়েছে। তো এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কারোর জন্যই ভালো না। মথুয়া বলুন, রাজবংশ বলুন, হিন্দিভাষী বলুন, মাইনরিটি বলুন, কারোর জন্য ভালো না। এটাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, আর সাধারণ মানুষ খুব ভয়ভীতি আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো রকম এনআরসি আর সিএ উনি লাগু হতে দেবেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা ওনার সাথে দাঁড়িয়েছি, ওনার সাথে লড়াই করব। বিধায়ক হিসাবে আপনি আপনার কোন কাজগুলো এবার আপনাকে নির্বাচনে ডিভিডেন্ড দেবে? না, বিধায়ক দেখুন, আমি
গত বছর একজন বিধায়ক তার এমএলএ লেট ফান্ড 70 লক্ষ টাকা পায়। আমি গত 1 বছরে 97 কোটি টাকার কাজ করেছি। টোটাল আমার 3 বছরের টেনিয়ারে 200 কোটি টাকার উপরে কাজ করেছি। তো এই আমার বিধানসভায় যত রাস্তাঘাট, মানে 15 বছর, 20 বছর, 25 বছর ধরে কোনো রাস্তাঘাট হয়নি, কোনো সেই রাস্তাঘাটগুলো আমি তৈরি করেছি। তো সাধারণ মানুষ দেখেছে যে 3টা বছরে রায়গঞ্জের কী উন্নয়ন হয়েছে। সেই নিরিখে এখন একটা কৃষ্ণকল্যাণী ভাবেন মাউথ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। রায়গঞ্জের লোক কালিয়াগঞ্জকে বলছে, কালিয়াগঞ্জের লোক ভাবেন হেমতাবাদকে বলছে। তো এই করে করে মানে যে 3টা বছর আমি কাজ করেছি তার আমি প্রমাণ দিয়েছি। সেই নিরিখে মানুষ এবার ভোট করবে, আর উন্নয়নের নিরিখে মানুষ ভোট করবে। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন, বিজেপি না কংগ্রেস প্রার্থী? না, সেই হিসাবে দেখুন, আমি যেমনটাই বললাম, ধর্মের আধারে এবার ভোট হবে না, উন্নয়নের আধারে হবে। তো ধর্মের আধারে যদি ভোট যখন হবে না, তখন এরা দুইজনেই অনেক পিছিয়ে আছে, কারণ এরা দুইজনেই একটু ধর্মের সুরসুরি নিয়ে ময়দানে নেমেছে। কিন্তু এবার লাভ হবে না, এবার উন্নয়ন কথা বলবে, জনগণ উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। এর আগে বিজেপিতে ছিলেন, তারপর তৃণমূলে এসেছেন। বিজেপিতেও আপনার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু রয়েছে। তৃণমূলে লোকসভায় প্রার্থী হওয়ার পর বিজেপি থেকে কেউ আপনাকে শুভেচ্ছা জানিয়েছে? শুনুন, আজকে আমি মানে কিছু কিছু পার্সোনাল রিলেশন থাকে সবসময়, সব কিছু রাজনৈতিক মানে করা উচিত না। তো অনেক লোকই আছেন যিনি হয়তো বিজেপিকে সমর্থন করেন, হ্যাঁ, কিন্তু ওনারাও আমার পাশে এসেছেন, ওনারাও ব্যক্তি কৃষ্ণকল্যাণী হিসাবে এসেছেন, ওনারা আমাকে কংগ্রেচুলেটও করেছেন। তো দেখুন, রাজনীতির ময়দানে রাজনীতির কথা হওয়া উচিত। আমরা কি উন্নয়ন করতে পারবো, কি আমরা প্রকল্প দিতে পারবো, তার কথা হওয়া উচিত। রাজনীতির ময়দানে এই যে ধর্মের সুরসুরি, হ্যাঁ, যে আজকে বিভাজনের রাজনীতি যেটা হচ্ছে, এটা হওয়া উচিত না। আজকে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন, তারপর হচ্ছে রাজবংশী আদিবাসীর মধ্যে বিভাজন, আর 22 তারিখে আমরা দেখলাম রামচন্দ্র আর সীতামাতার মধ্যে বিভাজন। অযোধ্যায় গিয়ে রাম মন্দির মোদীজি প্রাণ প্রতিষ্ঠা করলেন, যদিও ওই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাটা ওই দিন হওয়া উচিত ছিল না। 4 জন শঙ্করাচার্য বলেছিলেন যে মন্দিরটা এখনো পুনর্নির্মাণ হয়নি, অর্ধনির্মিত অবস্থায় আছে, এটাতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু উনি তো ভোট প্রতিষ্ঠার লড়াইয়ে উনি নেমেছেন, উনি করেছেন। তো আজকে রামচন্দ্র সাথে সীতামাতাকে আলাদা করে দিয়েছেন, ওখানে শুধু রামচন্দ্র। আমাদের পৌরাণিক গ্রন্থে দেখুন, ক্যালেন্ডারে দেখুন, আমরা রামচন্দ্রের সাথে সীতামাতার ছবি, না হয় রাম লক্ষ্মণ সীতামাতা, না হলে রাম লক্ষ্মণ সীতামাতা আর হনুমান, এই আমরা দেখে আসছি। কিন্তু অযোধ্যায় গেলে আর কাউকে দেখতে পারবো না, শুধু রামচন্দ্র আছে। তো একটা বিভাজনের রাজনীতি আমাদের হিন্দু পরম্পরায়, মানে যখন কেউ বিয়ে করে তাকে 7টা পাকে ঘুরতে হয় আর 7টা বচন দিতে হয়। তেমন তো রামচন্দ্র সীতামাতাকে হয়তো বচন দিয়েছিলেন যে সুখে দুঃখে সবসময় আমি পাশে থাকব, কিন্তু বিজেপি সেটাও মানে ওনাকে পাশে থাকতে দিলেন না। এটা খুব ব্যথিত করে, প্রচারে তুলে ধরছে। না, এটা ব্যথিত করে। অ্যাকচুয়ালি প্রচারে তুলবো না তুলবো সেটা আলাদা, এটা আমাকে খুব ব্যথিত করেছে। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি যে সাধারণ ভারতবর্ষের মানুষকে যে বিভাজনের রাজনীতিতে পা দিয়েন না। যিনি রামচন্দ্রর সাথে সীতামাতার বিভাজন করতে পারে, সে যে কোনো কিছু বিভাজন করে দিতে পারে। আপনারা আসুন, উন্নয়নের জন্য আপনাদের ভোট দিন। কে উন্নয়ন করতে পারবে, আপনারা আমাকে বলতে পারবেন বিজেপি সরকার 5টি এমন কোনো কাজ বলতে পারবেন যেটা উন্নয়ন করেছে? আজকে কোনো সময় নোটবন্দি করছেন, 500-1000 টাকার নোট বন্ধ করে দিলেন, 2000 চালু করে দিলেন, আবার 2000 বন্ধ করে দিলেন। তো এই চালু বন্ধ এর মধ্যে যেন উন্নয়নটা যেন হারিয়ে গেছে। ডেভেলপমেন্ট এই যে এই বিভিন্ন এজেন্সি দিয়ে, মানে বিরোধী দলগুলারকে যেই হিসাবে এজেন্সি দিয়ে ওনারা কারবাই করাচ্ছেন, একটা তানাশাই ফরমান জারি করে দিচ্ছেন, এটা কিন্তু সাধারণ ভারতবর্ষী ভালোভাবে নিচ্ছে না। আজকে বিজেপি চালিত যতগুলো রাজ্যে আছে সেখানে একটাও সিবিআই যায় না, তো একটাও ইডি যায় না। তো সেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট নাই সেখানেই সিবিআই, সেখানে ইডি, সেখানে ইনকাম ট্যাক্স। এই জিনিসগুলা ভারতবর্ষের 140 কোটির মানুষ দেখছে কিন্তু। তো এটা মানে একটা বলবো আগ্নেয়গিরির কাজ হচ্ছে, মানে জমতে জমতে কোন সময় মানে ফেটে যাবে তার ঠিক নেই। তো এবার 4ই জুলাই যেটা আসতে সে আগ্নেয়গিরি ফাটার দিন, হ্যাঁ, দেখবেন এবার বিজেপি সারা ভারতবর্ষ থেকে
প্রত্যাখ্যান করবে ভারতবাসীরা, আর এখানে একটা সেকুলার একটা ভালো মানে গভর্নমেন্ট হবে, এটা তো আমি আশা করি। আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিন্তু আপনি একজন শিল্পপতি, সে কারণেই আপনাকে একটা প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরেই অভিযোগ করছে যে কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি সরকার তারা ব্যবহার করছে। বিরোধীদের অভিযোগ যে বিভিন্ন যে কর্পোরেট সংস্থা সেখানে আয়কর হানা হয়েছে, ইডি হানা হয়েছে, এবং তারপরে তারা একটা বড় অনুদান তারা বিজেপিকে দিয়েছে। এইটা কোথাও কি মানুষদের, ভোটারদের মনকে প্রভাবিত করবে? আপনারা কি মানুষকে বোঝাতে পারবেন যে বিজেপি এখানে একটা বড় স্ক্যাম করছে? দেখুন, সাধারণ মানুষ সব দেখেছে। আজকে ইলেকট্রিক বন্ডের সব থেকে বেশি টাকা বিজেপির কাছে আসে, 6,500 কোটি টাকার উপরে। সেখানে কংগ্রেসের 50 কোটি বাদ দিয়ে এখন ফ্রিজ করে দিচ্ছে। একজন সাংসদ আগে 95 লক্ষ টাকা খরচা করতে পারতেন ভোট প্রচারের ক্ষেত্রে, এখন মনে হয় সেটা 1 কোটি 10 লক্ষ টাকা হয়েছে বুঝি। তাহলে আমি বলবো যে 543টা ভাবলেন সংসদের সিট রয়েছে, তো বিজেপিরও তাহলে ওই অতই টাকা, আমি ধরে নিলাম বিজেপি নিজের প্রার্থীর থেকে 1 টাকাও নেবে না, টোটাল তাই দিবে। তাহলে বিজেপিও তো ওই 550 কোটি টাকা রেখে ওনারও অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে যাওয়া উচিত। ওনার অ্যাকাউন্টে 6,500 কোটি টাকার কী দরকার? ওনারা তো এখন সাংসদ নির্বাচন করবেন, তাহলে 550 কোটি টাকা দিয়ে 95 লাখ টাকা কিংবা 1 কোটি টাকা যেটাই আছে সেটাই প্রার্থীদের দিয়ে ওনাদেরও অ্যাকাউন্ট ফ্রিজ করা উচিত। মানে এগুলা এখন অন্যায়ের রাজনীতি চলছে, তানাশাহীর রাজনীতি চলছে, স্বৈরাচারের রাজনীতি চলছে। তো এই রাজনীতি বেশি দিন চলবে না, সাধারণ মানুষ আওয়াজ উঠাবে, আর সাধারণ মানুষ আওয়াজ উঠাচ্ছেও। যে হিসাবে ওনারা এখন বলতেছেন আব কি বার 400 পার, আর ওই মোদিবাবু পশ্চিমবঙ্গে আসে বলে 42/42। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যদি 42টা হয় তাহলে 400 হবে, আর পশ্চিমবঙ্গে যদি 42টার জায়গায় 10টা হয়, মানে যদি 30%, মানে তাহলে 70% উনি মিথ্যা কথা বলেছেন। সেই নিরিখে মানে 400টাও মিথ্যা হবে, দেখবেন 150-200-র মধ্যে ঠেকে গেছে। কত ভোটে জিতবেন বলে আপনি আশা করছেন? দেখুন, যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে, আমি অঙ্কের মানে গণিতে যাব না যে কত লক্ষ কত হবে, তবে আমি আপনাকে বলতে পারি মানুষের যে হিসাবে সাড়া আছে, আমি বিপুল ভোটে জিতব। এমপি হলে সংসদে আপনার ভূমিকা কীরকম হবে? এমপি হলে সংসদের একটা যেটা ভূমিকা হওয়া উচিত নিশ্চিত আমি সেটা করবো। আমার যে এলাকার, আমি একটা 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা আছে, আমি সব জায়গায় যাচ্ছি, কোন কোন বিধানসভার কী কী ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডগুলো নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান বানাবো, মাস্টার প্ল্যান তৈরি করে সেই হিসাবে আমার এমপি লেট ফান্ড যেটা আমি পাবো সেই হিসাবে ডেভেলপমেন্ট করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। উনি আমাদের উন্নয়নের কাণ্ডারি, আর উনি যদি আসেন রায়গঞ্জে তাহলে আমার ভোট আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো আমি নিশ্চিত একজন প্রার্থী হিসাবে ওনাকে চাইবো যে উনি রায়গঞ্জে আসুন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রায়গঞ্জের মতন কঠিন পিচে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করতে নেমেছেন। তার বিশ্বাস যে এই লড়াইয়ে তিনি জিতবেন এবং বিপুল ভোটে জিতে এই রায়গঞ্জ আসনটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। ক্যামেরায় বরুণ ভান্ডারী এবং সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।